স্টাডি টিপস নিয়ে আগে কিছু কথা তোমাদের বলে নেই। দেখো, যে কথাটা বলতে চাই সেটা হলো, মানুষের যদি তুমি ব্রেনের অংশটা চিন্তা করো, তাহলে এটা হলো লেফট ব্রেন বলতে পারো, না এটা রাইট ব্রেন, ওই দিক থেকে চিন্তা করলে এটা রাইট, এটা লেফট, যাই হোক একটা হইলো। তুমি আয়নায় দেখো কি না দেখো কি আসে যায়। মানুষের রাইট ব্রেন জেনারেলি কালার বুঝে, আর্ট বুঝে, খুব ডিফিকাল্ট জিনিস যেগুলা লজিক্যাল না সেই জিনিসগুলো রাইট ব্রেন খুব ভালোভাবে প্রসেস করতে পারে। আর লেফট ব্রেন যেটা পারে সেটা হলো লজিককে খুব ভালোভাবে প্রসেস করতে পারে। এ আবার ম্যাথ বোঝে, খুব হিসাব বোঝে। এখন হ্যাঁ বলো। ভাই রিসেন্টলি একটা পোস্ট দেখছিলাম, মানে একটা ছবি দেওয়া ছিল, ওখানে লেখা ছিল যে ডান মস্তিষ্কে তারা এই কালার দেখবে, যে বাম মস্তিষ্ক কেন্দ্রিক তারা এই কালার দেখবে। আর মজার বিষয়, আমি আমার বোনকে দেখালাম, আপু ওই একই ড্রেস মানে কালার হোয়াইট এন্ড গোল্ডেন দেখতেছিল না, আমি যখন দেখতেছিলাম আমার চোখটা ব্লু এন্ড ব্ল্যাক লাগছে। হ্যাঁ, এটা হইতেই পারে, এটা কোনো অস্বাভাবিক কিছু না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তাই ভাইয়া দুজন মানুষ একই জিনিস দুই রকম দেখবে? হ্যাঁ, এটাই তো স্বাভাবিক ব্যাপার। দুইজন মানুষ একই জিনিস দুই রকম দেখবে কেন? একই জিনিস 10,000 জন মানুষ 10,000 রকম দেখবে, তাদের আন্ডারস্ট্যান্ডিং এবং কি বলে মাইন্ড পিরিডিয়ামের উপর বেস করে। কথাটা একটু ভালো করে যদি বোঝাই, একটা ছবি ছিল যে এটা একটা অনেক বিশাল একটা ইউনিভার্সিটিতে একটা এরকম একটা ছবি দেওয়া হয়েছে, আই ইলিউশন করা ছবি। ছবি দিয়ে প্রফেসর বলছে যে এই যে 550 মানে সামথিং 55 পাতার একটা বৃদ্ধ মহিলার ছবি আছে, তোমরা বের করে দেখো তো। বৃদ্ধ মহিলাটাকে দেখে 1 মিনিট দেখবা, দেখার পরে বইটা বন্ধ করে ফেলবা। এরপরে আরেক ক্লাসে ছাত্রদের বলা হয়েছে যে 55 পাতায় একটা অনেক ইয়ং একটা মেয়ের ছবি আছে, খুব সুইট দেখতে, ওর ছবিটা 1 মিনিট দেখবা, তারপর বন্ধ করে রেখে দিবা। এখন দুই ক্লাসের ছাত্রকে একসাথে আনা হয়েছে। দুই ক্লাসে একসাথে আনার পরে ছাত্রদের জিজ্ঞেস করা হয়েছে, দুই পাশের দুই শ্রেণীর ছাত্রদের বলা হইতেছে যে তোমরা এখন এই যে বইটা, দুইটাও তো একই বই ছিল, বইটার 55 পাতার ছবিটা বর্ণনা করো। এখন এক ক্লাসের ছাত্র বর্ণনা করতেছে তার নাকটা ভোঁতা ছিল, বৃদ্ধ ছিল, মোটামুটি 70 থেকে 80 বছরের মহিলা হবে, এইসব কথা বলতেছে। আবার পাশের ওরা আবার ঝগড়া শুরু করে দিছে, এই কি বললি তুই, মেয়েটার বয়স হায় 16 থেকে 25 হবে, 70 থেকে 80 থেকে হইলো, তুই কি মানুষ চিনিস, এইসব কথা বলে ওরা ঝগড়া শুরু করে দিয়েছে প্রায়। তখন প্রফেসর বলে কি, আচ্ছা ঠিক আছে, তোমাদের এবার বইটা সবার কাছে নাও, হাতে নাও, হাতে নিয়ে তোমার যে বন্ধু অপর ক্লাসরুমের ছাত্ররা যে কথা বলছে 55 পাতা, এবার ওই জিনিসটা দেখার চেষ্টা করো, ওরা যে কথা বলতেছিল। এই ক্লাসের ছাত্ররা অনেকক্ষণ পরে, প্রায় 5-10 মিনিট পরে সবাই অ্যাগ্রি করলো যে না, ওরাও ঠিক বলছে। আর এই লেফট সাইডের ছাত্রদের রাইট সাইডের ছাত্রদের কথা বলা হয়েছে যে ওরা যা বলছে ওই রকম সুন্দরী মেয়ে খোঁজার চেষ্টা করো। তখন ওরাও 5-10 মিনিট পরে বলতেছে হ্যাঁ, ওরাও ঠিক বলতেছিল, ঠিকই আছে। কারণ ছবিটা আসলে আই ইলিউশন দ্বারা তৈরি করা ছিল, যেটা তোমাদের অনেক পপুলার ছবি, এটা তোমরা অনেক জায়গায় ফেসবুকে এটা দেখছো অনেকেই। এই ছবিটা আমি এখনই গুগলে সার্চ দিলে হয়তো বেরোয় আসবে, আমি রেকর্ড করতেছি তো ভিডিওর মধ্যে, আমি এখন গুগলে সার্চ দিতে চাচ্ছি না, তাহলে কপিরাইট ছাড়া জিনিসপত্র চলে আসবে, ভিডিও ইউটিউবে আপলোড দিতে কষ্ট হয়ে যাবে। ক্লাসের পরে দরকার পরে আমি দেখাবো না তোমাদের, ইউটিউবে গুগলে সার্চ দিয়া ওই ছবিটাই দেখাবো না। এক ছবি দুই দল মানুষকে ভিন্নভাবে দেখানো যাইতেছে, এটাকে বলে মেন্টাল পিরিডিয়াম। মানে তুমি দুনিয়ায় যা কিছু দেখতেছ তার মোটামুটি 80% ইলিউশন দেখতেছো তুমি। যেমন এই যে এটারে তোমরা হোয়াইট বলো, এই কালারটারে,
হোয়াইট বলো না, কিন্তু বিজ্ঞানীরা ভিন্ন কথা বলে। এই কালারটা আসলে হোয়াইট বাদে অন্য সব কালার। এটা কি বললাম, এটা আসলে হোয়াইট না, আর বাকি সব কালার। কারণ এটা এই জায়গাটা যখন হোয়াইট দেখতেছো তুমি, তখন এই জায়গাটা দুনিয়ার অন্য সমস্ত কালার 7 রঙের 6টা রঙকে খেয়ে ফেলছে, অ্যাবজর্ব করেছে, আর একটা রঙকে রিফ্লেক্ট করতেছে, সেটা হলো হোয়াইট। তার মানে এটা হোয়াইট বাদে সমস্ত কালার, যেটাকে তোমরা ছোটোবেলা থেকে হোয়াইট বলো, এটা আসলে হোয়াইট বাদে অন্য 6টা কালার, এই জন্য এটাকে হোয়াইট দেখা যায়। একই রকমভাবে তুমি রেড যদি বলো, এটার ক্ষেত্রে একই ঘটনা। সাদার ক্ষেত্রে বলা উচিত না এরকম, সাদার ভিতর 7টা রঙই থাকে, লাল সবুজ অন্যান্য জিনিসের ক্ষেত্রে এই কথাটা সত্য হবে। যাই হোক, জাস্ট তোমারে বুঝাইলাম যে ঘটনাটা কি। তার মানে একটা জিনিস দুইজন দুই রকম দেখবে এরকম না, পুরো পৃথিবীর মানুষই ভিন্ন ভিন্ন জিনিসে ভিন্ন ভিন্ন রকম দেখে। তুমি জানো না, আমার অনেক দিন সময় পর মাথায় আসছে একটা জিনিস, তোমার একটু এক্সপ্লেন করি। ঘটনাটা খুব মজার একটা ঘটনা। এখন আমি দেখতে তো এরকম, ঠিক আছে না, আমি দেখতে এরকম না, একটু সুন্দরী আছি। আচ্ছা, আমি হলো চুল এইভাবে 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 আমার কি বলে মাথায় চুলটাকে এইভাবে রাখতাম, ঠিক আছে, এইভাবে রাখলাম, রাইখা আমি আয়নাতে দেখতাম সুন্দরী দেখা যাচ্ছে। কিন্তু আমি যখন ইউটিউবে আসলাম, মানে ভিডিও তৈরি করা শুরু করলাম, তখন ব্যাক ক্যামেরা দিয়ে আমার চেহারাটা দেখে আমার আজব লাগতেছে। আমি দেখলাম যে জিনিসটা এরকম দেখা যাচ্ছে, মিরর হয়ে গেছে। তখন আমি চিন্তা করলাম, আয়নাতে তো আমার খুব সুন্দরই দেখা যায়, কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে, অর্থাৎ মানুষের চোখে আমাকে যারা দেখতেছে, তারা তো আমাকে এটা দেখতেছে না, দেখতেছে এইটা। তো এটা দেখতে উল্টা হেয়ারস্টাইল করতে হবে, আয়নায় উল্টা রিহার্সেল করতে হবে। এই জিনিসটা আমি অনেক বড় হয়ে বুঝতে পারছি যে আমাকে তো আমি সুন্দর দেখলে হবে না, মানুষ দেখলে সে না সুন্দর লাগলে সে না ভালো একটা ব্যাপার হবে। তখন আমি করলাম কি, এইটার চুলটারে এমনি করে এইভাবে করলাম, আয়নায় দেখতে আমার নিজের অসুন্দর বানাইলাম, তারপর ক্যামেরার সামনে গেলাম, তখন দেখি ক্যামেরা এবার সুন্দর লাগতেছে। এই জিনিসটা আমি অনেক বড় মানে হলো কলেজ লাইফ পাস করে ইউটিউবে ভিডিও বানানো শুরু করছি, মানে অনেক বড় হয়ে আমি এই জিনিসটা বুঝতে পারছি। কত বছর চিন্তা করো, আমি এত বছর ধরে এই জিনিসটা বুঝতেই পারি নাই যে আয়নায় এত সুন্দর করে সাজলে গুজলে কোনো লাভ নাই, মানুষ আমাকে কিন্তু উল্টা দেখতেছে। তুমি যেদিকে সাজো সেটার উল্টা দিকটাও গেস করতে হবে যে মানুষ তোমার কেমনে দেখতেছে। সো ক্যামেরার ফেসে আসার সময় আমার এই জিনিসটা অভিজ্ঞতা হয়েছে। সো তুমি দুনিয়া যা কিছু দেখো সেটার ভিন্ন ভিন্ন দৃষ্টি দিয়ে দেখার অ্যাবিলিটি থাকতে হবে। এটাকে বলে মেন্টাল পেরিডিয়াম, এমপি। মানে প্রত্যেকটা জিনিসকে, পৃথিবীতে ঘটা প্রত্যেকটা জিনিসকে বোঝার জন্য তোমার মাইন্ড কতগুলা মডেল তৈরি করে, মাইন্ড মডেল। তুমি ধরো একটা অঙ্ক সলভ করার সময় একটা মডেলের মধ্যে ঢুকে চিন্তা করতেছো, ওইটা দিয়ে হচ্ছে না, মডেল চেঞ্জ করো, তাইলে দেখবে ওই অঙ্ক মিলে যাবে। মাইন্ড মডেল 1 থেকে 2-তে চলে আসো, আবার মাইন্ড মডেল 3-তে চলে যেতে পারো বোঝার জন্য জিনিসটাকে। একই জিনিসকে 2-3টা মডেলে যদি মাথার মধ্যে প্রসেস করে দেখার চেষ্টা করো, ব্যাপারটা কমপ্লেক্স লাগতেছে। তোমার একটু সহজ করে বলি, তোমাকে আইসা বললো কেউ আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এখন তোমার কাছে মনে হতে পারে যে এটা তো পছন্দ হয় না, আমার একটু অযথা ঝামেলা করতেছে। আবার তুমি দেখলা যে তোমার কাছে এটা ঝামেলা, ওকে, এই মাইন্ড মডেল অ্যান্সারটা কি দিল, ঝামেলা। এখন তুমি কি করলা, ঝামেলা মনে হচ্ছে, সো ওরে মাইট ধর করলা বা ওরে সাইজ করলা, ওরে বললা এই কথা বললি কেন, হ্যান ত্যান এটা ওটা। এরপরে আবার অযথাই তুমি আসলে একটা ঝগড়াঝাটি করলা, কারণ তুমি আসলে একটা মডেল ইউজ করছো মাথার। তুমি যদি এরকম চিন্তা করতে, না ওর দৃষ্টিকোণ থেকে দেখি তো ও কেন এই কথাটা বললো, ও আসলে কি চায়, ওর মাইন্ডের সেটের, ওর পরিস্থিতিতে যায়, ওর পরিবেশ, ওর চারপাশে সব কিছু দেখার চেষ্টা করো। ও তোমাকে কিভাবে দেখতেছে, কেন এই কথাটা বললো, সেটা বোঝার চেষ্টা করো। তখন তুমি ওর মাথার দৃষ্টির থেকে এই ঘটনাটা দেখতেছো, ওর মাথার মডেলটা ইউজ করে দেখতেছো। তখন তোমার কাছে আরেকটা অ্যান্সার বের হবে, ও না, এটা হইতেই পারে, এটা পসিবল, হ্যাঁ ইয়েস হইতে পারে, ও যেটা ভাবতে সেটা হইতেই পারে।
এরপরে আবার আরেকজন মডেল নিয়ে আসো। তুমি এখন চিন্তা করে দেখো যে আমি যদি এখন বিল গেটস হইতাম তাহলে এখন কি করতাম, আমি কি এটারে কেমনে করে হ্যান্ডেল করতাম, আমি কি অনেক কুল থাকতাম? এইভাবে করে 4-5টা মানুষের দৃষ্টি থেকে একই ঘটনাটা যদি তুমি দেখো, তাইলে তোমার সিদ্ধান্তটা খুবই পারফেক্ট হবে। তুমি দেখবা মানুষ হিসেবে অনেক উন্নত হয়ে যাচ্ছ, তোমার চারপাশে সব কিছু সহজ হয়ে যাচ্ছে। তোমার বাসায় তোমার মা বাবা, তোমার ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল, সব কিছুর সাথে সব কিছুকেই, পড়াশোনা থেকে শুরু করে পুরো লাইফটাই অনেক ইজি হয়ে যাচ্ছে যখন তুমি ভিন্ন ভিন্ন দৃষ্টিতে মানুষের পয়েন্ট অফ ভিউ বুঝতে পারবা। এটাকে বলা হয় পেরিডিয়াম শিফটিং। পেরিডিয়াম এই শব্দটা আমি ব্যবহার করতেছি, এটা হলো কোন দেশে জানি শব্দটা, হিন্দি শব্দ, ইংলিশ শব্দ না, এটা গ্রিক বা আমার মনে পড়তেছে না, যাই হোক অন্য একটা ভাষার শব্দ। জেনারেলি এটা দ্বারা মাইন্ড মডেলটা বোঝানো হয়, যে কোন মডেলের থেকে তুমি মাইন্ড দ্বারা জিনিসকে বোঝার চেষ্টা করতেছো। সো তোমার প্রশ্নের উত্তরটা কি পাইছ? কে যেন প্রশ্ন করছিল, আসো তুমি? আচ্ছা, আমি যেখানে ছিলাম এতে সরে গেছিলাম না, ফিরে আসি। এই লজিক্যাল ব্রেন আর আর্টিস্টিক ব্রেন দুইটাকে যত সুন্দর করে তুমি একসাথে মার্জ করে কাজ করতে পারবা, মানে প্রত্যেকটা কাজের মধ্যে তুমি এই দুইটাকেই যত বেশি ইউটিলাইজ করতে পারবা, তত কাজটা সুন্দর হবে। পড়াশোনা করতে গেলে রিডিংয়ের সময় একটা সমস্যা হয়। জেনারেলি সায়েন্সের স্টুডেন্টদের লজিক্যাল কাজ বেশি করতে হয় অথবা মেমোরাইজ করতে হয়। মেমোরাইজ মানে বায়োলজি, তারপরে তোমার ত্রিকোণমিতির অঙ্ক এবং আরও অনেক অঙ্ক আছে যেগুলো সরাসরি অঙ্কের নিয়ম, রুল, টাইপ সব মুখস্থ করতে হয়। সো অঙ্ক বুঝা করতে হয়, এই কথা, এই ধরনের সিলেবাস যে পরীক্ষায় এখন পর্যন্ত 2020 পর্যন্ত বাংলাদেশে হয় না যে অঙ্ক বুঝা করলে হবে, তোমার অঙ্ক মুখস্থ করেও যাইতে হবে। অনেক ধরনের অঙ্ক যেগুলা রুলে পড়বে না, যেগুলা ব্যতিক্রম, ওগুলো পরীক্ষায় আসবে এবং ওগুলো তোমার একদম পারফেক্টলি মুখস্থ করে পরীক্ষা অ্যাপ্লাই করতে হবে। সো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এখনও পিওর অঙ্ক মুখস্থ করে পরীক্ষা দিতে হয় এরকম অনেক অঙ্ক আছে যেগুলো তোমাদের অঙ্ক টিচাররা স্বীকার করবে না, বলবে যে না এটা তো বুঝলেই হয়ে যায়, এটা অভিজ্ঞতার ব্যাপার। ঠিক আছে, 2 নম্বরই কথাবার্তা বলে কোনো লাভ নাই। দেখো, এই লজিক্যাল অথবা মেমোরাইজিং কাজ যেটাই তুমি করো, কারো হয় কি লজিক্যাল কাজ করতে করতে, অনেক অঙ্ক করতে করতে বাজে লাগে, খারাপ লাগে, আবার অনেকের আছে অনেক বেশি মুখস্থ করতে করতে বমি আসে। এখন এটার সলিউশনটা কি? আমরা কিভাবে করে জিনিসটাকে সমাধান করতে পারি? মেইন উদ্দেশ্যটা বুঝে নাও। মেইন উদ্দেশ্যটা হইলো আমরা পড়াশোনার ইজি বানাইতে চাচ্ছি, পড়তে যেন কষ্ট না লাগে সেইটা এনশিওর করতে চাচ্ছি। এটার জন্য যেটা করা লাগবে সেটা হলো, তোমার প্রথম বুঝতে হবে কেন খারাপ লাগতেছে পড়তে। কারণটা হইলো তুমি হয়তো এই ব্রেনটাকে প্রেশার দিচ্ছ অথবা এই ব্রেনটাকে প্রেশার দিচ্ছ। দুইটার মধ্যে একটাও যদি ওভার প্রেশারাইজড হয়ে যায় তাইলে তোমার ওই জিনিসটা খারাপ লাগবে, তোমার একটু পর পর উঠে যাইতে ইচ্ছা করবে। নেটফ্লিক্সে কোনো একটা অস্থির কোনো একটা সিরিজ দেখার সময় 1 সেকেন্ড উঠতে ইচ্ছা করে না, ইভেন টয়লেটে যাওয়ার কথাও মনে থাকে না, কিন্তু তোমার পড়ার সময় একটু উঠতে হয়, একটু ব্রেক নিতে হয়, একটু মোবাইল চালাতে হয়, কেন লাগে এগুলা? এটার রিজনটা হলো তুমি আসলে এই দুইটা ব্রেনের মধ্যে, দুই সাইডের মধ্যে যে কোনো এক সাইডে প্রেশার দিয়ে ফেলছো, আর ওই সাইডটা আর কাজ করতেছে না, লেথার্জি চলে আসছে, ও তোমারে টাইনা উঠায় পড়ার টেবিল থেকে সরে দেবে। কিন্তু নেটফ্লিক্সের ওইখানে নেশা সৃষ্টি হয়ে গেছে, ওটা চলতেই থাকবে, মুভি দেখতেছো তো দেখতেই থাকতেছো। সো অ্যাডিকটিভ জিনিস, একটা ড্রাগস যদি ভিতরে থাকে, DRUGS, সেদিন দেখলাম, নাম উল্লেখ করে বলা উচিত না, যাই হোক কেউ একজন আর কি বলছে যে স্টুডেন্টদের ড্রাগস নেওয়া উচিত না। উনি মেটাফিজিক্স বা সাইকোলজি রিলেটেড কোনো জ্ঞানী ব্যক্তি না, এর জন্য এই কথা হয়তো বলছেন, সমস্যা নাই ওতে। কিন্তু স্টুডেন্টদের অবশ্যই ড্রাগস নেওয়া উচিত, আর ড্রাগসটা যে নেবে সেই আর্টটা জানা থাকা উচিত। তোমাদের বুঝাবো আসলে ঘটনাটা কি।
এখন তুমি নেটফ্লিক্সে বা মুভি দেখার সময় বা কোনো একটা গেম খেলার সময়, পাবজি খেলার সময় যেটা হয় সেটা হলো ওটার মধ্যে ড্রাগস থাকে, সরাসরি ড্রাগস থাকে, নেশা থাকে বলে ওইটা কন্টিনিউয়াসলি তুমি করতে পারো। পাবজি খেলার সময় যারা পাবজি খেলে দেখবা, বা কোনো একটা গেম খেলে, তারা দেখবা সারা দিন রাত ওইখানে বসে থাকতে পারবে, কারণ ও ড্রাগস নিচ্ছে। এখন ছাত্র হিসেবে যদি তুমি হেলদি কোনো ড্রাগসের ব্যবস্থা করতে পারো, এবং ওইটা যদি রিডিং রিলেটেড হয়, পড়া রিলেটেডই হয়, যেটা তোমারে পড়তে হেল্প করবে, এমন ড্রাগস যদি তুমি নিজেকে দিতে পারো, তখন তুমি সারা দিন রাত পড়তে পারবা, তোমার পড়ার মধ্যে নেশা লেগে যাবে, আর তুমি অটোমেটিকলি ভালো মানুষ এবং ভালো ছাত্র দুইটাই হয়ে যেতে পারবা। এখন আসো দুইটা জিনিস আলাদা আলাদাভাবে বুঝি। ড্রাগস নিয়ে এখন কথা বলবো না, আমি লেফট ব্রেন আর রাইট ব্রেন নিয়ে কথা বলতেছিলাম। এই দুটার মধ্যে প্রেশার কমানোর টেকনিকটা কি? দেখো, যখন তুমি পড়ো, ধরো এই যে একটা অঙ্ক করতেছিল তুমি, সামথিং একটা গাড়ি যাচ্ছিল এখান থেকে এইখানে, সামথিং আদি বেগ ইউ, শেষ বেগ ভি, এরকম একটা কিছু ছিল। তুমি করলা কি, এইগুলা অঙ্ক করতেছ, ঠিক আছে, নো প্রবলেম, কিন্তু এইটা কি করতেছে তোমার মাথায় থাকতে হবে, এটা হলো তোমার লেফট ব্রেন, অর্থাৎ লজিক্যাল ব্রেনে প্রেশার দিচ্ছে। আচ্ছা, আমি আবার লেফট রাইট উল্টা করে আঁকছি না, দেখো হয়তো মানুষের দিক থেকে চিন্তা করলে এমনি হবে। আচ্ছা, লেফট ব্রেনে প্রেশার পড়তেছে, তার মানে লজিক বাড়াই দিছ। এইখানে করা উচিত কি, এইখানে করা উচিত হইল তোমার আর্টকে অ্যাক্টিভ করার জন্য এইখানে কালারফুল পেন ইউজ করা উচিত। দ্বিতীয় কথা হইলো যে গাড়ি বলছো, ওখানে গাড়ি আঁকার দরকার নাই, তাও আঁকবা, এবং আইকা এটার মধ্যে কালারও শুরু করবা, কালারিং করবা। বলবা ভাইয়া এই ফিজিক্সের এই অঙ্ক সলভ করার পিছনে এই গাড়ি আঁকার কি সম্পর্ক? গাড়ি আঁকার কোনো সম্পর্ক নাই। বেসিক্যালি তোমার লেফট ব্রেনটাকে রেস্ট দিয়ে রাইট ব্রেনটাকে কর্মক্ষম বানাইলা। তুমি যখনই কালারে চলে যাবা, কোন কালার দেবো কোন জায়গায় সেটা নিয়ে চিন্তা করবা, তখন তোমার রাইট ব্রেনটাও এই পড়াটাকে মনে রাখতে হেল্প করবে। সো দুইটা ব্রেন যখন একসাথে কোলাবোরেটিভ ওয়েতে কাজ করবে, তখন এই জিনিসটা তোমার কাছে অনেক ভিজুয়ালাইজ হবে এবং তোমার অনেক দিন মনে থাকবে। এটা ভুলার আর কোনো কায়দা থাকবে না। এমন একটা কালারফুল একটা খাতা বানিয়ে ফেলছো তুমি, ওই খাতার মধ্যে তোমার যে কষ্ট লাগতো ওই অঙ্কটাও তোমার কাছে আর কষ্ট লাগবে না। তখন দেখে এত সুন্দর লাগবে, এত সহজ লাগবে যে তুমি 1 মিনিট পড়লেই ওই 1 ঘন্টার পড়া শেষ করে দিতে পারবা। সো কালারফুল নোট উইথ ড্রয়িং, এটা তোমার অবশ্যই করতে হবে। নোটের মধ্যে এই জিনিসটা আনতে হবে। যদি তুমি আনতে পারো তাহলে তোমার পড়া অনেক কমে আসবে। আর টার্গেটটা কি থাকবে? বিজ্ঞানসম্মত টার্গেট বলি তোমাকে। বিজ্ঞানীরা বলে 80-20 প্রিন্সিপাল, সবাই জানো এটা তোমরা। এইটার মানে হলো 20% পড়াশোনা করে 80% মার্ক পাওয়া যায়, সোজা কথা। 20% পড়াশোনা কিভাবে করতে হয়? 80-20 প্রিন্সিপালের মানেটা কি? 20% সেই পড়াগুলাকে বের করা খুঁজা বইয়ের থেকে, একটা চ্যাপ্টার থেকে, যে পড়াগুলা তোমার মনে রাখতে কষ্ট হয় বা তুমি ভুলে যাও বা পরীক্ষায় বেশি আসে, মানে ইম্পর্টেন্সের দিক থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বেশি আসে, অনেকবার আসছে, তারপরে তোমার কষ্ট লাগে, হার্ড। তারপরে এমন হতে পারে যে পরীক্ষার আগের দিনে দেখে গেলে পরের দিন মতো মন থাকে, তারপরে ভুলে গেলে চলবে, এরকম জিনিস অনেক আছে। মানে একদম মেমোরাইজিং, খুবই মেমোরাইজিং। ওই জিনিসগুলোকে, ওই 20% জিনিসকে গুছিয়ে কালার করে খুব সুন্দর করে একটা নোটের মধ্যে নিয়ে আসো। এই নোট তৈরি করার উদ্দেশ্যই হইল না পড়া। কি করবা? পড়তে ভালো লাগতেছে না, দেখে দেখে সুন্দর করে গুছিয়ে নোট করে পড়াটারে কমিয়ে রাখো, যেন পরীক্ষার আগের দিন একদিন পড়বা, পরের দিন ঢাইলে দিবা, শেষ, একদম ভালো রেজাল্ট হয়ে যাবে অটোমেটিকলি। আগের দিন দেখে গেছো যে সারা বছর পড়ছে, তার থেকে তোমার মাথা অনেক ক্লিয়ার থাকবে, অনেক জোরে চলবে মাথা, কারণ ওর মাথায় তো সারা বছর পরে পরে জ্যাম হয়ে গেছে, ডাল হয়ে গেছে মাথাটা। আর তুমি গুছিয়ে রাখছো একদম ছক্কা মারার জন্য মেইন জায়গাটায়। 20% খুব সুন্দর করে গুছিয়ে রাখো, তারপরে অ্যাপ্লাই করো, তাহলে কাজ হয়ে গেল। এটা হলো নোটসের মধ্যে কালার আর ড্রয়িং অ্যাপ্লাই করা। সেকেন্ড জিনিস হলো, যেগুলো মুখস্থ হয় না ওটার জন্য মেমোরাইজিং টেকনিক ইউজ করো।
ছড়া বানাও। ওই যে আমি পর্যায় সারণী মুখস্থ করার জন্য যেমন লাইন বলছি, বায়োলজির প্রত্যেকটা জিনিসকে মুখস্থ করার জন্য নিজের লাইন নিজে বানাও, তাইলে তোমার নিজের লাইন নিজে বানাইলে আরও বেশি মনে থাকবে। আরেকটা কাজ হইতে পারে, অনেকে আছি আমরা অডিটরি লার্নার, মানে কানে শুনে ভালো মনে রাখতে পারি। আমি যেমন বই খাতা খুব কম পড়তে পারি, বই খুব কম পড়া হয় আমার, আমি শুনে দেখে বুঝে মানে জিনিসপত্র শিখে ফেলি। সো আমার মতো মানুষদের জন্য লিসেনিং খুব দরকার। তুমি 10টা বই পড়ে যে জ্ঞান অর্জন করবা, আমি 10-20 মিনিট একটা মানুষের ওই বইয়ের রাইটারের কথা শুনেই ওই জ্ঞান অর্জন করে ফেলবো। এরকম অনেকেই আছি আমরা যারা কানে শুনে ভালো মনে রাখতে পারি। তাদের জন্য হবে কি, তুমি তোমার বইয়ের সংজ্ঞাগুলা মুখস্থ করতেছো কেন? MP3 নাই, MP3 রেকর্ডার নাই তোমার ফোনে, তুমি একটু রেকর্ড করে রাখো। প্রত্যেকটা চ্যাপ্টারের ভেক্টরের সংজ্ঞাগুলা সব রেকর্ড করে রাখো, কেমিস্ট্রির পরিবেশ রসায়নের সংজ্ঞা সব একসাথে রেকর্ড করে রাখো। প্রত্যেকটা ফাইল আলাদা আলাদাভাবে যখন তোমার পড়ার ইচ্ছা হবে বা বাসে থাকবা বা বাইরে ঘুরতে যাবা, তখন 3x বা 2x স্পিডে অনেক দ্রুত ছাইড়ে দিবা, স্পিড বাড়িয়ে দিয়ে সমস্ত সংজ্ঞা শুনতে শুনতে ঘুমায় যাবা। দেখবা অটোমেটিকলি তোমার মাথায় ঢুকে যাবে যে কোনটা কী ছিল, কোনটা বিপরীত ভেক্টর, কোনটা বিপ্রতীপ ভেক্টর, সব কিছু মাথায় ঢুকে যাবে। সো এই জিনিসটা করলা, লিসেনিংয়ের জন্য MP3 ফাইল হিসেবে পড়াটাকে রেকর্ড করে ফেললা। এরপরে যদি দেখো যে না, আমার আরেকটু এক্সপার্টাইজ বেশি, আমি চাচ্ছি যে না, আমি পড়া একদম দেখে শুনে বুঝে মনে রাখতে পারবো, তাইলে তুমি নিজের ভিডিও নিজে বানিয়ে ফেলো। খাতার মধ্যে যে নোট আছে না, সেই নোটটার সামনে মোবাইলটা ধরো, মোবাইলটা ধরে নোটটারে এক্সপ্লেন করো যে এটা ইউ, এটা ভি, এটা বেগ, গাড়ি এখানে ধাক্কা খাচ্ছে, হ্যান ত্যান, এটা ওটা বইলা নিজের জন্য একটা ভিডিও বানিয়ে ফেলো, ভিডিও বুক তৈরি করো নিজের জন্য। তাইলে হবে কি, অটোমেটিকলি পরীক্ষার আগে যে টপিকটা, যে কনসেপ্টটা বুঝতে তোমার খুব কষ্ট হইতো, ওইটা নিজেই নিজেরে বুঝাইছ, ওই ভিডিও দেখে গেলে তোমার আর কোনো দিনও দেখবা এই যে ভিডিও তৈরি করে নিজেকে নিজে বোঝানোর টেকনিক, এটা হলো, এটাকে বলা হয় রিচার্ড ফাইনম্যান টেকনিক, RF টেকনিক। রিচার্ড ফাইনম্যান এই টেকনিকের আবিষ্কারক ছিল। উনি বলছে যে পড়া মনে রাখার সবচেয়ে ইজিয়েস্ট তরিকা হলো অন্যকে ওইটা বুঝাও। এখন তুমি যদি তোমার বন্ধু বান্ধবরা বুঝাইতে চাও, ওরা তো এমনি বেশি বুঝে, ওরা তোমার কথা পাত্তা দিব না। তুমি কাজ করতে পারো কি, নিজেই একটা নিজের ভিডিও বানিয়ে নিজেরই বোঝানোর জন্য এক্সপ্লেনিং ভিডিও বানিয়ে ফেলো, ভিডিও বুক আকারে ওগুলো সেভ করে রাখো, বা নিজের একটা ইউটিউব চ্যানেল খুলে আপলোড করে রাখা দাও, প্রাইভেট করে রাখো ভিডিও। আবার নাইলে বন্ধু বান্ধবরা এসে খেপায় তোমার অবস্থা টাইট করে ফেলবে, খ্যাতির আসলে বিড়ম্বনা হয়ে যেতে পারে, সেটাও একটা ব্যাপার। সো এই যে অ্যাপ্রোচগুলো বললাম বাচ্চারা, এছাড়াও আরও অনেক অ্যাপ্রোচ তুমি নিতে পারো, যেগুলো আমি এখন বলে শেষ করতে পারবো না বলে আগাইতে চাচ্ছি না। কিন্তু তোমার আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো 20% পড়বো, 80% ভালো রেজাল্ট করবো, মানে প্লাস পাবো। 20% পড়াটা এমনভাবে গুছিয়ে সুন্দর করে নিয়ে আসতে হবে, নিজের কাছে গ্রহণযোগ্য বানাইতে হবে। মানে তোমাকে যদি বলি একটা কাঁচামরিচ, 2টা কাঁচামরিচ, 3টা কাঁচামরিচ কামড়ে খাই ফেলো, পারবা না খাইতে। তোমারে যদি বলি সুদা সুদা মুড়ি খাও অনেকগুলা, পারবা না খাইতে। তোমারে বলি যদি সারাদিন চেনাচুর খাও, তাও ভালো লাগবে না। কিন্তু এই 3টাকে মিক্স করো, একটু পেঁয়াজ দাও, কাঁচামরিচ দাও, মা খাও, তাইলে ঝালমুড়ি হয়ে যাবে, তুমি কিন্তু অনেকক্ষণ ধরে খাইতে পারবা ওইটা। তার মানে এই যে কালার, ড্রয়িং, মেমোরাইজিং টেকনিক, MP3 ভিডিও, এই সব দিয়ে তুমি পড়াশোনাটাকে একটা ক্যানভাসে নিয়ে আসো। ড্রয়িং বুক কিনে ফেলো, ড্রয়িং বুকের মধ্যে চ্যাপ্টারের বড় বড় ড্রয়িং বুক থাকে, ড্রয়িংয়ের আর্ট করার জিনিস থাকে, ওইটার মধ্যে যদি তুমি এই চ্যাপ্টারের সূত্রগুলোকে আলাদা করে লেখো এবং এক ঝলকে পরীক্ষার আগের দিন ওই চ্যাপ্টারটাকে দেখে যাও। নর্মাল পেজে কিন্তু অত বড় চ্যাপ্টার আঁটবে না সূত্রগুলা। সো বড় পেজের মধ্যে যদি তুমি সূত্রগুলোকে কালারফুল সূত্র একবার এক ঝলকে দেখে যাও, তাহলে দেখবা ছবির মতো মনে থাকবে, পিক্টোরিয়াল মেমোরিতে চলে আসবে যে এই জায়গায় এই চ্যাপ্টারের সূত্র ছিল, এইটা আরেক চ্যাপ্টার। 2-3 চ্যাপ্টার একবারে যদি একটা ম্যাপ বানিয়ে ফেলো, দেখো আমার স্টাডি ফ্রেন্ডে একটা সূত্রের ম্যাপও আছে ফিজিক্সের, ম্যাপের মাধ্যমে বাংলাদেশের মানচিত্রের মধ্যে সূত্র আঁকা হয়েছে, সূত্র লেখা হয়েছে, ওগুলা মনে রাখাটা অনেক সহজ হয়। সো আমি এইখানেই এই কথাগুলো শেষ করতে চাচ্ছি। আমি শুধু এতটুকুই তোমাদের বলতে চাচ্ছি, সেটা হলো
মানে ভিতর থেকে শপথ করে ফেলবা ততক্ষণ পর্যন্ত পড়বো না যতক্ষণ পর্যন্ত পড়াটা তোমার কাছে আনন্দময় মনে না হবে। ওইটারে আনন্দ বানানোর জন্য ওইটার মধ্যে কি করতে হবে এটা তুমি করবা। ঘুটা দিবা, পাকাবা, আঁকবা, নাচ বানায় ফেলাইবা, নাচবা না গাইবা, সেটা তোমার দায়িত্ব। কিন্তু কষ্ট লাগলে ওইটা পড়বা না, ওইটা পড়ে তোমার কিছু হবে না আসলে আলটিমেটলি। আর এই কাজগুলা দ্বারা পড়াটারে আনন্দময় বানিয়ে ফেলতে পারলে এইটার মধ্যে ড্রাগস ইফেক্ট শুরু হবে, এই কাজগুলা করার নেশা তৈরি হবে। দেখবা প্রত্যেক চ্যাপ্টারে ভিডিও বানাইতে ইচ্ছা করবে, প্রত্যেক চ্যাপ্টারে অডিও বুক বানাইতে ইচ্ছা করবে, আবার যে আঁকবা তার ড্রয়িং পেপারের মধ্যে বিভিন্ন চ্যাপ্টার আঁকার ইচ্ছা করবে যে আমি একটু আঁকি, এই চ্যাপ্টারের সূত্রগুলাকে, ফর্মুলাগুলাকে, টিপসগুলাকে লিখি, আঁকি, ড্রয়িং করি। যখন এই নেশা তৈরি হয়ে যাবে তখন পড়া আসলে তোমার মাথায় থাকবে না যে 5-7 ঘন্টা কোথায় গেছে, পড়ে ফেলছো তুমি। তোমাদের লাইনটা কি কেটে গেছে না আছো? মিম আছো, মান্নান আছো? ওকে, তাহলে আমরা পড়াশোনায় ফিরে আসি। সামান্য কিছু জিনিসপত্র পড়বো, 2 জিনিস পড়বো। প্রথমে দেখো, এটার নাম আব্বাও প্রিন্সিপাল বা আব্বাও নীতি। 9-10 পড়ে আসার কথা, তারপরে আমি বলতেছি। আব্বাও নীতি বলে যে n প্লাস l এর মান দুইটাই জাস্ট প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালের মধ্যে দুইটা কথা আছে। 1 নম্বর কথা হলো এই আব্বাও নীতি লাগে কেন সেটাকে বুঝে নাও। ইলেকট্রন বিন্যাস করতে লাগে, ওই যে ছোটোবেলায় দেখছ 1s2, 2s2, 2s3 এই স্যানতেন লেখা, এই সব জিনিসপত্র করার জন্য আব্বাও নীতি লাগে আসলে, ইলেকট্রিক কনফিগারেশন লেখার জন্য। আচ্ছা, আব্বাও নীতির প্রথম কথা হলো বলছে সে n প্লাস l এর মান যেখানে কম সেইখানে ইলেকট্রন আগে যাবে। n কি ছিল? প্রধান কোয়ান্টাম সংখ্যা ছিল, যেটা আমরা একটু পরে আবার দেখাবো কোয়ান্টাম সংখ্যা কারে বলে। n হইল ওই যে শক্তি স্তরের সংখ্যাটা ছিল বলতে পারো তুমি। আর l হইল তার একটা ডিভিশন করছিলাম আমরা আগের ক্লাসে, যদি তোমার মনে থাকে। বলছিলাম যে সাব শেল, এই যে সাব শেল, শেল যদি n হয় তাহলে সাব শেল, n যদি 1 হয় তাহলে তার সাব শেল মানে তার ভিতরে রুম থাকে একটা। আর যদি দ্বিতীয় ফ্লোর হয় তাহলে রুম আছে 2টা, তৃতীয় ফ্লোর হলে রুম আছে 3টা। এরকম সাব সেল বলছিলাম। সাব সেলের মধ্যে এস, পি, ডি, এফ এগুলার আমরা এল এর মান মুখস্থ করছিলাম লাস্ট ক্লাসে। পড়াইছিলাম যে ক্যাপাসিটি কত এক একটা কি বলে সাব সেলের মধ্যে, এস এর মধ্যে কতগুলা থাকে, পি এর মধ্যে, ডি এর মধ্যে, এফ এর মধ্যে, এই অরবিটালগুলোর মধ্যে কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটাও দেখাইছিলাম। আর এল এর মানটা, এস এরটা হলো 0, পি এরটা হলো 1, ডি এরটা হলো 2, এফ এরটা হলো 3। এগুলো মুখস্থ করাইছিলাম গত ক্লাসে। এখন যে কথাটা বলবো সেটা হলো তোমাকে যদি 3D বলে, 3Dতে ইলেকট্রন আগে যাবে না 4s-এ যাবে? সেই প্রশ্নটার উত্তর দিতে গেলে আমার 3D মানে হলো n এর মান 3, আর ডি মানে এল এর মান কত? আমি বলছিলাম আঙ্গুল গুনে গুনে বলো, এস, পি, ডি 2 আসে। তাইলে এই দুটা যোগ করলে কত আসে? 5 আসে। এরপর 4s, 4s জিনিসটা কি? 4 মানেই হলো n এর মান 4। এস এর ক্ষেত্রে এস এর জন্য এল এর মান 0, একটু আগে আমি তোমার বলে আসছি। এস এর জন্য এল এর মান 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, এফ এর জন্য 3। এগুলো হলো এল এর মানগুলা। কোন অরবিটালে কত এল এর মান সেটা বললাম। এখন এই দুটাকে যোগ করলে আসে 4। এখন আমাকে বলো তো, তাইলে ইলেকট্রন যখন আমরা ইলেকট্রন বিন্যাস লিখতে যাব 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s, এই দুটার মধ্যে যখন আমি ইলেকট্রন দিতে যাব, এই কটা ইলেকট্রন ফুলফিল হয়ে যাওয়ার পর পরবর্তী ইলেকট্রনটা এইখানে যাবে না এইখানে যাবে? দিতে যাবে না এসে যাবে? বলো তো কেউ একজন। এসে যাবে, 4s এ যাবে। কারণ এই আব্বাও প্রিন্সিপাল বলে যে n প্লাস n এর মান যেটাই কম সেখানে ইলেকট্রন আগে যাবে। তার মানে এর পরবর্তী ইলেকট্রনটা এইখানে চলে যাবে। যদি একটা ইলেকট্রন থাকে ওইখানে যাবে, দুটো ইলেকট্রন থাকলে ওইখানে যাবে, তারপরে এখানে আসবে, 3D তে আসবে।
3D-তে আগে যাবে না, কারণ n প্লাস n এর মানটা বেশি, এই যে 4s এর থেকে বেশি ওইখানে। এখন সেকেন্ড কথা হলো আব্বাও নীতির, যদি n প্লাস n এর মান সমান হয়ে যায় তখন কোথায় আগে যাবে? আব্বাও বলতেছে যে যখন n প্লাস n এর মান দুইটাই সমান হয়ে যাবে তখন n এর মান যখন যেখানে কম সেখানে আগে যাবে। তো দেখো 3D যদি বলি, n এর মান 3, d বললে l এর মান 2, দুটা যোগ করলে আসে 5। 4p যদি বলি, n এর মান হলো 4, p মানে l এর মান sp 1 0 1 আর কি, দুটা যোগ করলে 5 আসে। মজার কথা হলো দুইটাই 5 আসছে, তার মানে এখন দেখতে হবে n এর মানটা ছোট কার। সরি 4pর জন্য n এর মানটা 4, 3dর জন্য n এর মানটা 3, তার মানে এটা কম, এইখানে ইলেকট্রন আগে যাবে, যেখানে কম ওইখানে ইলেকট্রন আগে যাবে, n এর মানটা কম। কে বুঝো নাই দুটা প্রিন্সিপালের ভিতর দুটা কথা বুঝো নাই, কে বলো তো? সুপ্ত, মাইশা? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এটাকে অনেক সময় তোমরা ছোটবেলায় এমনি করে মুখস্থ করতা, n প্লাস n এর মানটা না বসিয়ে সরাসরি এরকম আঁকতা, 1s 2s 2p 3s 3p 4s 4p 4d 5p এরকম আঁকতা। কিন্তু এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, এখানে 5f এর পরে 5dও আঁকতে পারবা, তারপরে 6spd 6f 6d, সরি কি ডি লিখলাম কিসের জন্য, জি লিখবো, জি, এটা জি, তারপরে 6h হইতে পারে, spdf gh ijk lmn হইতে থাকবে। 7 ক্ষেত্রে 7d 7f 7g 7h 7i পর্যন্ত যাবে গা। মেইন কথাটা আমি বলতে চাচ্ছি হলো, প্রথম শক্তি স্তরে হলো ভাগ থাকে হলো একটা, মানে ফার্স্ট ফ্লোরের মধ্যে রুম আছে একটা, সেকেন্ড ফ্লোরে 2টা, থার্ড ফ্লোরে 3টা, ফোর্থ ফ্লোরে 4টা, ফিফথ ফ্লোরে 5টা হইতে পারে। এখানে আঁকা হয় না ওইটা, সেটা বলতে চাচ্ছি। 6 নম্বরে 6টা হইতে পারে। পর্যায় সারণীতে এত বেশি মৌল নাই যে এতগুলো লাগবে, এর জন্য আর দেখানো হয় না আর কি। কিন্তু তুমি 7-এর ক্ষেত্রে 7টাই যেতে পারবে ওই দিক বরাবর। তার মানে এই শেপটা মেইনলি এই রকম হবে, জিনিসটা দেখতে একটু করে বাড়তে থাকবে, এই রকম হবে আর কি। যাই হোক, বুঝছো আই থিঙ্ক কি বলতেছি, পিরামিডের মতো হবে। আর 1s এর পরে ইলেকট্রন যাবে 2s এ, 2s এর পর যাবে 2p-তে, তারপর 3s এ, তারপর 3p-তে, তারপরে 4s এ যাবে, তারপর 3d-তে, তারপরে আবার 4p-তে, এভাবে করে শেপটা মেনটেন করলে তুমি যেটা যেটা পাচ্ছ ওইটা দিয়ে যে কোনো কিছুর ইলেকট্রন বিন্যাস তুমি লিখে ফেলতে পারবা। তোমাকে একটু সামারাইজ করে বলতেছি কথাটা। আগের দিন তুমি পর্যায় সারণী মুখস্থ করে ফেলছো, পর্যায় সারণী মুখস্থ করার পাশাপাশি তুমি ম্যাজিক নাম্বার ব্যবহার করে ওই এলিমেন্টগুলোর পারমাণবিক সংখ্যা বের করতে শিখে ফেলছো। তার মানে এখন যদি আরও ডেপথে যাইতে চাই, তাহলে পারমাণবিক সংখ্যা জানলে ওই মৌলটা বা মৌলটার সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য সেটাকে আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখতে পারি। ইলেকট্রন বিন্যাস করতে গেলে তোমার এই আব্বাও প্রিন্সিপালটা কাজে দেবে। তার মানে পর্যায় সারণীর প্রত্যেকটা মানুষজনকে, মানে এলিমেন্টকে খুব ভালোভাবে পরিচিত হওয়ার জন্য, তাদের বৈশিষ্ট্য বোঝার জন্য আমাদের তার পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস লাগবে। সেই উদ্দেশ্যেই তোমাকে এত কিছু শেখানো হলো। এরপরে আমরা কিছু জিনিসপত্র আজকে দেখতে চাচ্ছিলাম, কিন্তু দেখবো না, আমরা অনেক টাইম নষ্ট করে ফেলছি আজকে। নষ্ট করি না, আজকে অনেক ইম্পর্টেন্ট কথা বলছি যেগুলা বইতে নাই। তোমাদের প্রেসার কনভার্সন আমি শিখাইছিলাম, এই উপায়ে প্রেসার কনভার্সন করা যায়। আর ভলিউম কনভার্সনও এখানে আছে, লেন্থ কনভার্সনও এখানে আছে। তোমাদের প্রি কেমিস্ট্রির মধ্যে এইটুকুই তোমাদের লাগবে, প্রি কেমিস্ট্রিতে আর কিছু লাগে না। এই লেন্থের মধ্যে অনেক কিছু লাগে মাঝে মাঝেই, এই যে টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেকা, পিকো, ফেমটো সব লাগে। এটা একটু এই পুরো সিরিজটা মনে রাখো, মুখস্থ করে রাখো। ফিজিক্সেও লাগবে, কেমিস্ট্রিতেও মাঝে মাঝে লাগবে। এইখানে অ্যাংস্ট্রং দেখা যাচ্ছে না, ওটা 10⁻10 হবে। আর ন্যানো 10⁹ ওইটা মনে হয় আছে, এই যে আছে।
এরপরে তোমাদের একটু কিছু কাজ দেই, তোমরা একটু করে দেখাও তো বাচ্চারা, আমাকে একটু কনভার্সন টেবিলটা ব্যবহার করে আমাকে একটু কিছু কনভার্সন করে দেখাও। 20 কিলো প্যাসকেলে কত টর হবে সেটা বের করে দেখাও তো কেউ একজন তাড়াতাড়ি, সবাই চেষ্টা করো। হইছে? মিম আছো? মিম মিম তো আছো, কথা বল না কেন? ওই মিম ঘুমাই গেছো নাকি? হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। বের করছো সত্য? এটা আবার কি শব্দ হয়ে গেছে? আবার মাইশা বের হয়েছে? কি ভাইয়া 150.01 সবার যেহেতু হয়েছে তাহলে অবশ্যই হয়েছে মনে হয়। আমি জাস্ট দেখিয়ে দিই, জাস্ট 20 কিলো প্যাসকেল থেকে প্রথমে এটিএম এ যাওয়ার জন্য 20 ভাগ করে দিলাম 101 325 দ্বারা। এটিএম থেকে টরে যাওয়ার জন্য 760 দ্বারা ভাগ করে দিলাম, গুণ করে দিলাম, টরে গেল গা, চলে গেল, শেষ, ক্যালকুলেশন শেষ। এরপরে এখন তোমাদের সাথে কিছু কথাবার্তা বলি। এটাই আমি শুরু করতে চাইছিলাম আজকে, কিন্তু আজকে পড়াবো না এটা ফুললি, অনেক সময় চলে গেছে, তোমরা অনেক কষ্ট করে বসে রয়েছ। জাস্ট নেক্সট ক্লাসে কি পড়াবো জেনে রাখো। নেক্সট ক্লাসে পড়াবো হলো কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার মেইনলি জিনিসটা কি? জিনিসটা হলো অ্যাড্রেস অফ ইলেকট্রন। এক লাইনে বলে দিলাম, ইলেকট্রন এইখানে ঘুরতেছে, এইখানে তারে পাওয়া যাবে। ইলেকট্রনের বাসায় মনে করুন তুমি ঘুরতে চাচ্ছ, ইলেকট্রনের সাথে তুমি দেখা সাক্ষাৎ করতে চাচ্ছ, ইলেকট্রনের বাসায় যাবা বলে তার অ্যাড্রেসটা লাগবে ভালো মতো। তাহলে এখন এই যে দেখো, এটা 1 নম্বর শক্তি স্তর, এটা 2 নম্বর শক্তি স্তর, তার মানে এন এর মান 2-তে গেলে এই ইলেকট্রনটা পাওয়া যেতে পারে। আর একটু ভাগ করে যদি চিন্তা করি তাহলে এল এর মানটা কত, তারপরে আরেকটু ভাগ করে চিন্তা করলে এম এর মান কত। জিনিসটা একটু সহজ করে যদি তোমাকে বলি, ধরো এটা হলো একটা বিল্ডিং, অনেকগুলো ফ্লোর আছে, এটা হলো গ্রাউন্ড ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর, এটা এরকম ফ্লোর আছে অনেকগুলা। এখন এটা মনে করো এন এর মান 1, মানে ফার্স্ট ফ্লোর বলতে পারো। এটা এন এর মান 2, সেকেন্ড ফ্লোর, এটা 3, এটা 4। এখন তোমার একটা বন্ধু থাকে মনে করো এইখানে, এই যে এই ফ্লোরের মধ্যে ধরো মনে করো 4টা এরকম রুম আছে। এখন তোমার এক বন্ধু থাকে হলো এইখানে মনে করো এল এর মান এটা 0, এল এর মান 1, এটা 2, এটা 3। তোমার বন্ধু থাকে হলো এই যে 2 নম্বরটায়। 2 নম্বরটার ভিতরে আবার 2 নম্বর পরিবারের ভিতরে আবার ভাগ আছে, যে এইখানে কেউ এইখানে থাকে, কেউ এখানে থাকে, ভিতরে রুম আছে 2-3টা করে। এখন সেইখানে ওই রুমগুলারে, যেটা জেনারেলি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম দ্বারা আমরা ইন্ডিকেট করতে চাচ্ছি। এরপরে ওই রুম খুঁজে বের করলা যে না, এই যে এই রুমটাতে তোমার বন্ধু আছে। তারপরে যা দেখলা যে না, বন্ধু ডানে ঘুমিয়ে রয়েছে, ডানে কাত হয়ে ঘুমিয়ে রয়েছে নাকি বামে কাত হয়ে ঘুমিয়ে রয়েছে, সেটাকে স্পিন নাম্বার বলে। এইভাবে করে বেসিক্যালি কিছু নাম্বার দ্বারা আমরা তোমার বন্ধুকে খুঁজে বের করতে পারি। যদি বন্ধুর অ্যাড্রেসটা জানি যে N4, তারপরে এল এর মান 2, তারপরে এম এর মান সামথিং 3 বা 1 কিছু একটা, তারপরে এস এর মান বা তোমার বিভিন্ন ভ্যালিউ দ্বারা যেমন আমরা একটা মানুষের অ্যাড্রেস খুঁজতে পারি, একই রকমভাবে বিভিন্ন শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো কোথায় থাকতে পারে সেই সম্ভাবনাটা কোয়ান্টাম নাম্বার দ্বারা প্রকাশ পায়।
কোয়ান্টাম নাম্বার বের করার এই প্রত্যেকটা কোয়ান্টাম জেনারেলি এটা এন দ্বারা বোঝায় প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এল দ্বারা বোঝায় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বারও বলে মাঝে মাঝে হতে পারে। আচ্ছা দেখো, এটা হলো এন এল। তারপরে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার হলো এম দ্বারা প্রকাশ করে, আর এস দ্বারা হলো স্পিন নাম্বার বা ঘূর্ণন এর নাম্বারটা বোঝায়। এই প্রত্যেকটা জিনিসেরই সূত্র আছে, মানে নাম্বারের কিছু বের করার কিছু রুল আছে। 0 থেকে n-1 একটা, তারপরে -l2 প্লাস l একটা, তারপরে sn1টা প্লাস মাইনাস হাফ। এখন এই যে নাম্বারগুলো আমি লিখতেছি, এই নাম্বারগুলো যে রুল মেনটেন করে চলে, যে আমি বললাম n এর মানটা 1 2 3 4 হবে, কেন হাফ হবে না কেন ভাই, 2.5 হবে না কেন ভাই, এটা একটা প্রশ্ন হতে পারে তোমাদের। তারপরে এল এর মানটা 0 থেকে n-1 এর মধ্যে হবে, এরকম সূত্র কালকে বলবো তোমাদের, যেগুলো তোমার মনে রাখতে হবে কোয়ান্টাম নাম্বারের জন্য। এম এর মান -l থেকে +l পর্যন্ত হয় কেন ভাই, এরকমই হয় কেন ভাই, এটা কি কোনো সূত্র মুখস্থ করতে, মানে ডেফিনেশন নাকি, সংজ্ঞা নাকি, কোথা থেকে আসছে এই জিনিসগুলো? সেই জিনিসটা তুমি তোমার বইয়ে খুঁজলে পাবা না, আর তোমাকে ক্লাসেও দেখানো হবে না। আসলে ক্লাসে দেখানো হবে না কারণ হলো এটা কোয়ান্টাম মেকানিক্সের তোমার শোরিঞ্জার ইকুয়েশন বলতে একটা জঘন্য সুন্দর অলৌকিক ইকুয়েশন আছে, ঠিক আছে, যেটা সলভ করতে তোমার অনেকক্ষণ সময় দিতে হয় আর কি। সো ব্যাপক পদার্থবিজ্ঞান ব্যবহার করে ওইটাকে করা লাগে প্রুফ, ওইখান থেকে এই এন এল এম এস এগুলা বের হয়ে আসে। এখন যেহেতু ওইখান থেকে একটা শোরিঞ্জার ইকুয়েশন হলো বাস্তবকে সেই ইকুয়েশন আকারে ওই পারমাণবিক জগতের মুভমেন্টগুলোকে সে একটা সমীকরণে প্রকাশ করছে, সেখান থেকে এটা সলভ করে বের হয়ে আসছে নাম্বারগুলা। তার মানে তোমার বুঝতে হবে এগুলা কোনো সংজ্ঞা না যে 1 2 3 4 হবে, আমি বলে দিছি বইলা হবে না, তা না। ওই ভেক্টর গুণ আর ভেক্টরের ডট গুণ ক্রস গুণের মতো না এটা। এই যে সূত্রগুলো আসছে এগুলো আমরা বানাই নাই, এগুলা হলো ওই বাস্তবের সাথে মিলাইতে যায় আমরা পাইছি যে এগুলা দিলে মিলে। কথাটা বুঝে বলি তোমাকে, তোমার বাসা মনে করো সামথিং চৌরাস্তার ৫ম গলিতে। এখন এই গলিগুলা তো আগেই ছিল, মানে কি বলে ন্যাচারালি এক্সিস্ট করতো, তোমরা এটাকে গলি 1 2 3 বইলা এখন নিজের বাসাটাকে ইন্ডিকেট করতেছে। এখন গলি 5টা নাই, এটা মাঝখানে কোনো গলি নাই, 2.5 বলতে কোনো গলি নাই, এটা নেচারে এক্সিস্ট করতেছে না বলে নাই, তোমাদের কোনো দোষ না, বা আমরা এটাকে সংজ্ঞা দিয়ে তৈরি করি নাই, এটা আগেই ছিল, গলিগুলো আগেই ছিল, তুমি ওইখানে থাকতা, মানুষ ওইখানে অনেক আগে থেকেই থাকতো, মানুষরা ওইখানে বসবাস করতেছে। সো যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই নাম্বারগুলো কোনো সংজ্ঞা না বা মানুষ তৈরি করে নাই, এটা সলভ করে বেরোয় আসছে। নেচারকে বোঝার জন্য, পৃথিবীর চারপাশে যে ঘটনাগুলো ঘটতেছে সেটাকে বোঝার জন্য আমরা গণিত অ্যাপ্লাই করে বিভিন্ন নাম্বার পাইতে পারি। সেই নাম্বারগুলো মানুষের সংজ্ঞা দিয়ে তৈরি করতে হয় নাই, ওই নাম্বারগুলো দ্বারাই আসলে প্রকৃতির ওই জিনিসটাকে বোঝায়, আর কিছু না। যেমন ইলেকট্রন কোথায় আছে সেটা বোঝার জন্য এই নাম্বারগুলো আমাকে হেল্প করতেছে। ইলেকট্রনের মুভমেন্ট আর হলো কোয়ান্টাম ফিজিক্সের ক্যালকুলেশন থেকে বের হয়ে আসা নাম্বার এগুলা। সো এই ফর্মুলাগুলো তুমি মুখস্থ ঠিকই করতেছ, কিন্তু এটা কি সংজ্ঞা নাকি কোথাও থেকে ডিরাইভ করে বের করে আনা হয়েছে সেটা তোমার বোঝা উচিত ছিল। সেটা আমি তোমাদের বললাম যে কোয়ান্টাম নাম্বার এই 4টা যেগুলো তুমি মুখস্থ করবা বেসিক্যালি, এগুলা কোনো সংজ্ঞা না বা মানুষ তৈরি করে নাই, মানুষ প্রকৃতিকে রিড করতে যায়, দেখছে যে এই নাম্বারগুলো ওইখানে খাটে। অ্যাপ্রোচটা উল্টা, ফিজিক্সের উল্টা কাজ করে কেমিস্ট্রি বেশিরভাগ ক্ষেত্রে দেখবা। ফিজিক্সে আমরা কি করি, আমরা চিন্তা করি রকেটের সূত্র বানাই, রকেটের সূত্র বানিয়ে রকেটকে লঞ্চ করে দেই, তারপরে রকেট এই সূত্র মেনে উড়বে, এটা আমরা সুন্দর করে গ্যারান্টি দিয়ে এটাকে উড়াই। নাইলে নাসা উড়াইতো না, রকেট স্পেস এক্স উড়াইতো না। অনেক সুন্দর করে গাণিতিক ক্যালকুলেশন করার পরে আমরা রকেট উড়বে, এইখানে যা পড়বে সব কিছু হিসাব করে রকেট উড়াই। কেমিস্ট্রির মধ্যে এরকম হয় না, কেমিস্ট্রি কেমোফিজিক্স ঠিক উল্টা কাজ করে।
ওরা বলে যে এইখানে 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 এরা ঘুরতেছে ঘুরতেছে, এনে অনেক রকেট উঠতেছে, সমস্যা নাই, এরা এইভাবে হয়তো উঠতেছে, একটা মডেল তৈরি করে বললো যে এরা হয়তো এইভাবে ঘুরতেছে ওইভাবে ঘুরতেছে। মানে ফিজিক্সের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো আগে হিসাব করি, আগে হিসাব, তারপরে ওই হিসাব অনুযায়ী ঘটাই, রকেট উড়াই দেই আর দেখি যে কি হয়, মজা নেই। কেমিস্ট্রির মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই এটার উল্টা হয়। আমরা ঘটনা আগে ঘটে গেছে, পরমাণু তো আগেই আসিল, পরমাণু চারদিকে ইলেকট্রনও ছিল, আগেই ঘটে রয়েছে ঘটনা। এখন সেটাকে রিড করার জন্য আমরা ফর্মুলা মডেল তৈরি করে বোঝার চেষ্টা করি কি ঘটেছে, সেটা দেখি। এই হলো একটা বেসিক পার্থক্য ফিজিক্স আর কেমিস্ট্রির অ্যাপ্রোচের মধ্যে। তোমরা এটা বুঝতে পারলে তোমাদের কেমিস্ট্রি পড়া আর ফিজিক্স পড়ার মধ্যে মানে যে ধরনের পার্থক্য থাকা দরকার সেটা থাকবে, তাহলে তোমার পড়াশোনাটা অনেক ইজি হবে। নেক্সট ক্লাসে আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানবো ডিটেলে। গুড নাইট, টাটা, বাই বাই।